সাল 2015-র কথা এটা। অপ্সরা বিউটি পার্লার 6 মাস আগেই খুলেছিল, কিন্তু এর নাম ডাক দিল্লির সবথেকে বিখ্যাত মেকওভার পার্লারের লিস্টের মধ্যেই চলে এসেছিল। পার্লারের মালিক শ্বেতা তিওয়ারিকে মানুষজন মেকওভারের ভগবান মনে করতে শুরু করে। আস্তে করে পার্লারের দরজাটা খোলে আর শ্বেতা দেখতে পায় যে একটি শ্যামলা রঙের মেয়ে, যার মুখের ওপরে অনেক অনেক পিম্পলস রয়েছে, ও ভেতরে আসছিল। ওয়েলকাম ডিয়ার, কি নাম আপনার? আমার নাম নিশা। তোমার স্কিনের তো খুব বাজে অবস্থা, কিন্তু তুমি এখন চিন্তা করো না, আমি তোমাকে এত সুন্দর বানিয়ে দেব যে যত লোকেরা তোমাকে আজ পর্যন্ত রিজেক্ট করেছে ওরা সবাই তোমার পায়ের নিচে হবে। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। যত টাকাই দরকার হোক না কেন আমি আপনাকে দিয়ে দেব, কিন্তু প্লিজ আমাকে এই চেহারা থেকে মুক্তি দিন। হয়ে যাবে, সব হয়ে যাবে। ব্যাস 1 মাসের ট্রিটমেন্ট রয়েছে। কাল বিকেলে বেলায় 5টার পরে চলে এসো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাম। পরের দিন নিশা পার্লারে গিয়ে পৌঁছয়। ক্লোজ ইওর আইজ মাই ডিয়ার। নিশা যেই চোখ দুটো বন্ধ করে তখনও সঙ্গে সঙ্গে নিশার চোখের উপরে শসার স্লাইস রেখে দেয়। তারপর সে চেয়ারটা ধরে একটা ঘরে নিয়ে যায়। নিশা, নিজের চোখ বন্ধ করো, নয়তো চোখ জ্বলতে শুরু করবে। অ্যান্ড ডোন্ট আস্ক এনি টাইপ অফ কোশ্চেন। নিশা এখন চুপচাপ থাকে। শ্বেতা ফ্রিজটা খুলল আর তার ভেতর থেকে একটা জগ বের করে। লিকুইডের ভেতরে একটা মেকআপ ব্রাশ ডুবোয় আর তারপরে ওই লিকুইডটা নিশার মুখের ওপরে লাগাতে শুরু করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই নিশার পুরো মুখটা রক্তের মতন লাল হয়ে গিয়েছিল আর শ্বেতার মুখের ওপরে একটা অদ্ভুত হাসি আসছিল। এক্ষুনি 8 ঘন্টার জন্য এইভাবেই থাকতে হবে। চাইলে ঘুমোতেও পারো, কিন্তু চোখ একদম খুলবে না। ওকে ম্যাম। শ্বেতা ওখান থেকে চলে যায় আর ওই ঘরে নিশা পুরো একা থাকে। নিশা এতক্ষণ ধরে চোখ দুটো বন্ধ করে রেখেছিল বলে ঘুম পেয়ে গিয়েছিল ওর। ও দেখতে পায় যে ও একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। তখনই দুটো চোখ লাল লাল ঝলমল করছে দেখতে পায় এমন। কে ওখানে? এই কথা শুনতেই একটি ভয়ঙ্কর মেয়ে ওর মুখের একদম সামনে চলে আসে। নিশা চিৎকার করে হঠাৎ করে জেগে ওঠে আর শ্বেতা ভেতরে চলে আসে। কি হয়েছে ডিয়ার, এইভাবে কেন চিৎকার করলে? নিশা কিছু কথাই বলছিল না। ও শুধু এখন এটা বোঝার চেষ্টা করছিল যে ও এই অদ্ভুত রুমটার ভেতরে কি করে চলে এলো। চলো, 8 ঘন্টা হয়ে গেছে, এসো তোমার ফেস ওয়াশ করিয়ে দিই। রিনা নিশার মুখটাকে ভালো করে ধুয়ে দেয় আর সে তার নিজের মুখটা আয়নায় দেখে। তখন তার অনেক পার্থক্য সে বুঝতে পারে। ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। তোমার হাসিটা বলছে যে তুমি রেজাল্ট দেখে খুশি হয়েছো। হ্যাঁ ম্যাম, আজ তো প্রথম দিন, এখন তো তোমাকে 29 ডেজ আরও আসতে হবে। একদম চিন্তা করো না। থ্যাংক ইউ ম্যাম, বাই। নিশা ওখান থেকে চলে যায়। সেই দিনের পর থেকে অনেক দিন কেটে যায় আর আস্তে আস্তে 1 মাস পার হয়ে যায়। শেষ দিনেও শ্বেতার সাথে নিশার সাথে তেমনটাই করে। যখন শ্বেতা নিশাকে আয়নার সামনে নেওয়া যায় তখন নিজের পরিষ্কার মুখটা দেখে আর ফর্সা রং দেখে নিশা অবাক হয়ে যায়। ওর খুশির কোনো ঠিকানা থাকে না। সত্যি আমার তো আইডিয়াই ছিল না যে আমি এত সুন্দর হতে পারি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে নিশা। একটা কথা শুনে নাও, এই ব্রেসলেটটা আমি তোমায় দিচ্ছি, এটাকে আমার আশীর্বাদ ভেবো। শিওর ম্যাম, থ্যাংক ইউ। যখন সে বাড়ি পৌঁছয় তখন তার মা বাবা ওকে দেখে খুব খুশি হয়। তারপর আর কি, ইস্মিত নামের একটা ছেলে ওকে দেখার জন্য ওদের বাড়ি আসে আর ওকে দেখেই একেবারে পাগল হয়ে যায় সে। তারপরে নিশার বিয়ে হয়ে যায় আর সে তার শ্বশুর বাড়ি চলে যায়। নিশা, আমার এই পৃথিবীতে আমার বোন মোহিনী ছাড়া আর কেউ নেই। তুমি ওকে তোমার প্রিয় বন্ধু মনে করো। হ্যাঁ ইস্মিত, এখন এটাই আমার পরিবার। তখনই ওর নজর আয়নার ওপরে যায়। তখন সে দেখতে পায় যে সেই মেয়েটা ওর একদম পেছনে দাঁড়িয়ে রয়েছে, যাকে সে স্বপ্নের মধ্যে দেখেছিল। আরে বাপরে, কি হলো বেবি? কিচ্ছু না গো।
নিশা এখন সব জায়গায় ওই মেয়েটাকেই দেখতে পায়। সব সময় ওর যেন মনে হয় কেউ না কেউ যেন সব সময় ওর পাশেই রয়েছে। ও এটা বুঝতেই পারছিল না যে ওর সাথে সব কি হচ্ছে। ও কোনোভাবেই এই সব থেকে নিজের মনোযোগ নষ্ট করতে চাইছিল। বৌদি, আমি ভাবছি আজ দাদার আর আমার ফেভারিট চিকেন কারি বানাবো। তুমি আমার একটু হেল্প করে দেবে? আপনার টাইম পাসও হয়ে যাবে। নিশা ওর সাথে রান্নাঘরে যায়। মোহিনী ওকে পেঁয়াজ কাটার কাজটা দিয়ে দেয় আর নিজে গ্যাসটার উপরে কড়াইটা রাখে। নিশা আস্তে আস্তে পেঁয়াজ কাটছিল, তখনই ওই মেয়েটা ঠিক ওর সামনে চলে আসে আর হঠাৎ করে ও নিশার শরীরের ভেতরে ঢুকে পড়ে। বৌদি, আর ইউ ওকে? তখনই নিশা একটা ঝটকা মেরে ওর দিকে তাকায়। ওর চোখের মধ্যে একটা ভয়ঙ্কর রাগ ছিল আর চোখ দুটো একেবারে লাল লাল জল করছিল। নিশা ওর কাছে গিয়ে পৌঁছয় আর ওর উপরে ছুরি দিয়ে আক্রমণ করে। হাতে একবার ছুরির আঘাত লাগে আর একটা আঘাত লাগে কাঁধের ওপরে। মোহিনী তার হাতটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। নেশা ছুরিতে লেগে থাকা ওই রক্ত চাটতে থাকে। মোহিনী সোজা ঘরের বাইরে চলে যায়। ওর কবজি আর কাঁধ থেকে রক্ত পড়ছিল ঝরঝর করে। সে তখন স্মিথকে কল করে। দাদা, দাদা, তুমি কোথায়? কি হয়েছে? তুই এত ভয় পেয়ে রয়েছিস কেন? দাদা, বৌদির জানি না কি হয়ে গেছে, আমার উপরে চাকু দিয়ে হামলা করেছে। কি? তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। স্মিথ সেই মুহূর্তেই অফিস থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি পৌঁছয়, তখন গিয়ে দেখে যে মোহিনী বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে মোহিনীকে পেছনে থাকতে বলে আর ঘরের ভেতর সে ঢুকে পড়ে। নিশা রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছিল। স্মিথ ডার্লিং, এসো না এখানে। নিশা, এসব কি হলো তোমার? এক্ষুনি বলছি। এই কথা বলে তাড়াতাড়ি সে তার দিকে গিয়ে চলে যায়। স্মিথ জোরে দরজাটা বন্ধ করে দেয়। সেই রাতেই ঠিক 12টার সময় বাড়ির পেছনে ফাঁকা মাঠে একজন তান্ত্রিক বসেছিলেন আর নিশা একটা গোল ঘেরার মধ্যে ঢুকেছিল। কে তুই? কি চাস তুই এই মেয়ের কাছ থেকে? বলবো না। বলবি না? ও কিছুটা ছাই ভস্য নিশার উপরে ফুঁ দিয়ে দেয়। বল, বলছি, কে তুই আর কেন এই মেয়েটা শরীরে ঢুকেছিস? আমার নাম মেঘনা। আমি আমার গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম। এখন আমার বয়স শুধু 17 বছর ছিল, কিন্তু আমার মদখোর বাবা আমাকে বোঝ ভাবতো, আমাকে অনেক অত্যাচার করত, কিন্তু আমার মাকেও আমার তরফ থেকে বলতে দিত না। একদিন শ্বেতা আমার বাড়িতে আসে। কত সুন্দর মেয়ে আপনার, কিন্তু গ্রামে রেখে আপনি ওর ফিউচার খারাপ করছেন। তাহলে কি করব? একে বিদেশে পাঠিয়ে দেব? আমি এই মেয়েটাকে অ্যাডপ্ট করতে চাই। নিজের পার্লারে ওকে রাখবো আর কাজ শেখাবো, ওর স্টাডি করাবো। আমার বাবা শ্বেতাকে দিয়ে দেয়। শ্বেতা আমাকে শহরে নিয়ে আসে আর নিজের পার্লারে রাখে। যখন আমি ঘুমিয়ে পড়তাম তখন সে আমার বিছানায় বসে জাদু টোনা করত। সে হঠাৎ করে আমার ওপর হামলা করে দিল আর আমার রক্ত বার করে একটা বড় বাসনে রেখে দেয়। আমার প্রাণ চলে গেছিল। সে প্রত্যেক বাজে চেহারার মেয়ের ওপরে মন্ত্রের জাপ করতে করতে আমার রক্তের লেপ লাগাতো। সে আমার রক্তে এইরকম ভস্য মিশিয়ে রেখেছে যেটা কোনো সময় জমে না। আমি বুঝতে পেরে গেছিলাম যে সে আমার সৌন্দর্য কালো জাদুর সাহারে সবাইকে দিচ্ছে। যেই মেয়ে আমার রক্ত ব্যবহার করেছে আমি তাদের সাথে যা খুশি করতে পারি, সেই জন্যে ও সমস্ত মেয়ের হাতে রুদ্রাক্ষ পরিয়ে দেয়, যার কারণে আমি তাদের কাছে আসতে পারি না। তোর সাথে অন্যায় হয়েছে, আমি তোকে মুক্তি দেব। বল, তোর লাশ কোথায়?
না বলবো না, আগে এই মেয়েটাকে মরতে হবে। এই কথা শুনে তান্ত্রিক নিশার মাথায় হাত রাখে আর কয়েকটা মন্ত্র পাঠ করে। তারপর সে স্মিথকে বলে, এর লাশ পার্লারের পেছনে একটা গাছের নিচে কবর দেওয়া রয়েছে, ওটা বের করে জ্বালিয়ে দাও, তাহলেই ও মুক্তি পাবে। না না, তুই ওকে কিচ্ছু করবি না স্মিথ। এই কথা শুনে স্মিথ সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়। ও তাড়াতাড়ি পার্লারে ওখানে পৌঁছয় আর সেখানে একটা তুলসী গাছ দেখতে পায় সে। ওই তুলসী গাছটাকে বের করে অন্য জায়গায় রেখে দেয় আর তারপরে কুড়ুলের সাহায্যে মাটিতে খুঁড়তে শুরু করে। এদিকে নিশা ওই চক্রর বাইরে আসার চেষ্টা তো করছিল, কিন্তু সে কিছুতেই বাইরে বেরোতে পারে না। তান্ত্রিক, তুই আমাকে কখনো শেষ করতে পারবি না। এই কথা বলে মেঘনার আত্মা নিশার শরীর ছেড়ে দেয় আর উড়তে উড়তে ওখান থেকে উধাও হয়ে যায়। তখন নিশারও জ্ঞান ফিরে আসে। আপনি কে বাবা, আর আমি এখানে কি করছি? এখন তান্ত্রিক নিশাকে সব কথা পরিষ্কার করে বলে দেয়। তারপর বলে, ও স্মিথকে থামানোর জন্য সবকিছু করতে পারে, ওর প্রাণ সংকটে রয়েছে। না, স্মিথকে কিচ্ছু হতে দেব না। কে? দেখে যে মেঘনার আত্মাটা ভয়ঙ্কর অবতারে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। ও স্মিথকে মাটিতে ফেলে দেয় আর ওর উপরে উঠে পর মুহূর্তে নিশা ওখানে গিয়ে পৌঁছয়। সে দেখে যে মেঘনার আত্মা স্মিথের শরীরের উপরে বসে রয়েছে আর ওকে আঘাত করার চেষ্টা করছে। স্মিথ! নিশা, তুমি এখান থেকে চলে যাও। তখনই মেঘনা নিশার দিকে ঘুরে তাকায় আর নিশা ভয়ে আঁতকে ওঠে, কিন্তু সে নিজের ভয়ের উপরে কাবু করে লাশের দিকে এগিয়ে চলে আর তার উপরে কেরোসিন তেল ছিটিয়ে দেয়। না! মেঘনার আত্মা স্মিথের ওপর থেকে ওঠে আর নিশার দিকে দৌড়য়। নিশা দেশলাইটা ধরে আর জ্বালাতে শুরু করে। মেঘনার আত্মা হাওয়ায় উড়তে উড়তে খুব তাড়াতাড়ি ওর কাছে চলেই আসছিল। ও নিশার একেবারে কাছেই চলে এসেছিল। তখনই দেশলাইটা জ্বলে ওঠে আর নিশা খুব তাড়াতাড়ি ওই লাশের ওপরে ছুঁড়ে ফেলে দেয়। আর তারপরই সঙ্গে সঙ্গে মেঘনার অস্তিত্ব শেষ হতে শুরু হয়। 1 মিনিটের মধ্যে মেঘনার আত্মা ধোঁয়া হয়ে হাওয়ায় উধাও হয়ে যায়।